যখন ঘোষণা দেওয়া হচ্ছিল একজন আজানের জবাব দেন তখন আমি শুরু করেছিলাম, তারপরে আমার নাম ডাকা হলো, সেখানে মূলত আমি জবাবটা শেষ করলাম। মঞ্চ উপবিষ্ট সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এখনো আসেননি, যে সমস্ত অতিথিবৃন্দ এসেছেন এবং যারা আসবেন, এবং সামনে সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার যে বিষয়, নজরুল থেকে হাদি আজাদির লড়াই। আমরা আজাদির লড়াই শব্দটা কেন বেছে নিলাম, কিংবা এখনো আমাদের কেন আজাদির লড়াই চালিয়ে যেতে হচ্ছে, এবং এখনো যারা আজাদির কথা বলে আজাদির পাখি হয়ে গান গায়, তাদেরকে কেন এখনো রক্ত দিতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে। এটা একটা বড় প্রশ্ন, যেহেতু আমরা বলি আমরা স্বাধীন বাংলা, আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। আমরা বলি 47 সালে স্বাধীনতা অর্জন করেছি, আমরা বলি 71-এ আমরা আবারও স্বাধীন হয়েছি, পরিপূর্ণ স্বাধীন হয়েছি। এরপরে আবার আমরা বলছি 24-এ আমরা আবারও পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করেছি। তারপরেও আমাদের এখন বলতে হচ্ছে নজরুল থেকে হাদি আজাদির লড়াই। নজরুল অতীত হয়েছে, হাদি অতীত হয়ে গিয়েছে, তার জীবন নিয়ে অতীত হয়েছে, কিন্তু তারা আমাদের মাঝে এখনো বেঁচে আছেন, কিন্তু আজাদির লড়াই এখন আমাদের মাঝে চলমান। এটার কারণ কি? এটা দায় কার? ব্যর্থতা আমাদের কোথায়? যেহেতু নজরুলের কথা দিয়ে শুরু করা হয়েছে, আমি তারও আগে যেতে পারতাম। আমাদের আজাদির লড়াই কোত্থেকে আমাদের গোলামীর দাসখত শুরু হয়েছে, বা কখন থেকে আমাদেরকে গোলাম করে রাখা হয়েছে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে সময় দীর্ঘ হয়ে যাবে। এখানে বুদ্ধা আলোচকরা রয়েছেন, বরং আমি তাদের আলোচনা শুনতেই বেশি পছন্দ করব। যেহেতু নজরুল থেকে কথা শুরু হয়েছে, আমি একটু সমালোচনা করি। আজকে আমরা নজরুলকে হিরো বলছি, আজাদের মহান নায়ক বলছি, কিন্তু নজরুল যখন আমাদের আন্দোলন শুরু করেছিলেন, তখন আমরা নজরুলের সাথে কি ব্যবহার করেছিলাম আমাদের কি মনে আছে? আমাদের এই দেশের, আমাদের উপমহাদেশের আলেম সমাজ, বুদ্ধিজীবী বৃন্দ, সমাজের উচ্চ শ্রেণীর মানুষগুলো নজরুলকে কিভাবে একঘরে করে দিয়েছিল। নজরুল যখন বলেছিলেন, বিশ্ব যখন, কথাটা এমন ছিল, আমি ছন্দে বলতে পারবো না, কোড আনকোড বলতে পারবো না, যে বিশ্ব যখন জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, তখন আমরা বিবি তালাকের ফতোয়া নিয়ে ব্যস্ত। কথাটা এমন ছিল, মূল কথাটা। একথা বলার সাথে সাথে আমাদের দেশের আলেম সমাজ এরপর থেকে তাকে কাফের ফতোয়া দেওয়া শুরু করলেন। মুসলিম কমিউনিটি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, তিনি কোথাও আশ্রয় পাচ্ছিলেন না। মনের কষ্টে তিনি বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের প্রোগ্রামে গিয়ে নিজে হাজির হতেন, এবং একটি গান গাওয়ার জন্য, একটি গজল গাওয়ার জন্য অনুমতি চাইতেন, তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হতো। এরপর কিন্তু তাকে আশ্রয় দেওয়া হলো কোথায়? তারা আশ্রয় দিল তাকে, হিন্দুরা আশ্রয় দিল, হিন্দু বুদ্ধিজীবীরা। এর বিনিময়ে হিন্দুরা কি পেল? 4500 শ্যামা সঙ্গীত পেল। একটু ভাবুন, আমরা যদি নজরুলকে এভাবে তাড়িয়ে না নিতাম, তাহলে ওই 4500 সঙ্গীত হয়তো আজাদির জন্য হতে পারত, ইসলামের জন্য হতে পারত। নজরুল একটা অভিভাষণ লিখে গিয়েছেন, আপনাদের মনে আছে কিনা জানি না। নজরুলকে আমরা শুধু আমাদের সাহিত্যে বাঁচিয়ে রেখেছি, তাও একটা অংশ। আরেকটা অংশ কবি হিসাবে কাকে পূজা করছি আমরা, আমি নাম মেনশন না করি, আপনারা খুব ভালো করেই জানেন। তো সে কষ্ট নজরুল বলেছিল, আমি যেদিন চলে যাব, সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী,
বিভীষণের পর বিভীষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড়ে মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থক দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমাকে পেয়েছি। কতটা অভিমান নিয়ে তিনি কথাটা বলেছেন। একটি ঝরা ফুল, পায়ে পেশা ফুল যদি তুমি পাও, তাহলে ওটাকে হাতে নিয়ে বলো, বন্ধু আমি তোমাকে পেয়েছি। আমরা কালের খেয়ায় আমাদের বিপ্লবীদেরকে এইভাবেই পায়ে পিষে শেষ করে দিই। ওসমান হাদি এতদিনে শেষ হয়ে যেতেন যদি না মাঝখানে একটি জুলাই বিপ্লব না হতো। জুলাই বিপ্লবের পরপর ওসমান হাদি কণ্ঠ উঁচু করেছেন, তার আগে উঁচু করেছেন, তখন কিন্তু আমরা তাকে সেইভাবে চিনি। কিন্তু জুলাই বিপ্লব এমন একটি প্রজন্ম তৈরি করে গিয়েছেন যারা দিনে রাত্রে সবসময় আজাদির জন্য জেগে থাকে। আর সে কারণেই ওই বিপ্লবীদের কারণে এখনো ওসমান হাদি জেগে আছে, ওসমান হাদি বেঁচে আছে। কিন্তু চেষ্টার পর চেষ্টা, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র চলে যাচ্ছে কিন্তু ওসমান হাদিকে মেরে ফেলার জন্য। ওসমান হাদির আমার বন্ধু ছিলেন, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যদিও সে বয়সে আমার জুনিয়র, কিন্তু তাকে বন্ধু এবং আপনজন করে নিতে আমি দেরি করিনি। আজকে মঞ্চে ওসমান হাদির বড় ভাই বসে আছেন, তাকে ওসমান হাদির বড় ভাই হিসেবে পরিচিত করে দেয় অনেকেই। আমি তার চাইতে বেশি পরিচিত করতে চাই, তিনি একজন সংগঠক এবং তিনিও একজন বিপ্লবী এবং একজন পৃষ্ঠপোষক। ওসমান হাদির গড়ে ওঠার পেছনে তার ব্যাপক ভূমিকা আছে। আমি তাকে শ্রদ্ধা না জানিয়ে পারছি না আলাদাভাবে। তো সেই ওমর হাদিব এখানে উপস্থিত হয়েছেন, আমাদের আহ্বানে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু একটি গল্প বলবো ওসমান হাদির। একদিন হঠাৎ করে রাতের বেলা ওসমান হাদি বলল, বোরহান ভাই চলেন, ভাল লাগছে না, একটু কোথাও যাই। তখন আমাদের ইনক্লাবের অফিস ছিল না। আমরা যখন বসতাম তখন টিএসসির সামনের ফ্লোরে বসতাম। সেখানে বসেই পরিকল্পনা হতো, আন্দোলনের চিন্তা ভাবনা হতো। আর আরেকটা জায়গা ছিল ওসমান হাদির বাসার ছাদ, নিজের বাসার ছাদ। তো হঠাৎ করে সেদিন আমার গাড়িতে আমরা যাচ্ছি, চলে গেলাম মাওয়া যাওয়ার পুরো পথটায় তিনি ইনকিলাব কালচারাল সেন্টারের পুরো প্ল্যানটা আমার সঙ্গে উপস্থাপন করলেন। কিন্তু তিনি সাহস পাচ্ছেন না, যেহেতু এখানে কিছু টাকা খরচ হবে। আমার কাছে মনে হলো আমারই স্বপ্নটা তিনি আরো অনেক সুন্দরভাবে সাজিয়ে আমার সামনে উপস্থাপন করলেন। আমি এই স্বপ্ন দেখে আসছি বহু আগ থেকে। আমার তখন মনে হলো যে এই লোকের পক্ষে সম্ভব। ইতিপূর্বে বহু উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছি, হতাশ হয়েছি। আমরা কথা বলতে পারি বেশি, বক্তব্য মারতে পারি বেশি, কিন্তু কাজের লোক আমাদের মধ্যে খুবই কম। কিন্তু ওসমান যে কাজের ছিল এটা বুঝতে পেরেছিলাম আমি তারও আগে। তার সাথে যখন আমরা বিভিন্ন বিভাগে সফর করছিলাম, তখন আমি এই ছেলেটাকে পুরো সফরে একটা দিন খুব ভালো মানের কোনো খাবার খাওয়াতে পারিনি। সে তার জীবনের জন্য নির্ধারণ করে নিয়েছিল খুবই সাধারণ জীবনযাপনের একটা সংস্কৃতি। তাকে জোর করো অন্য কেউ চাই ভালো কোরমা পোলাও খাওয়াতে পারতেন না। আমরা দীর্ঘ সফর করে খুবই ক্লান্ত খুলনা গিয়ে বসলাম। আমার কাছে মনে হলো ওর জন্য একটু রেস্ট দরকার। আমি 5 স্টার একটা রুম বুকিং দিয়ে আমি বললাম যে তুমি শুধু 2টা ঘন্টার জন্য একটু রেস্ট নাও, যে সময়টুকু পেয়েছো। সে আমাকে সরাসরি অপমান করলেন না বা লজ্জা দিলেন না। সে আমাকে বললো, আপনি যান, প্রথমে ঢুকেন, আপনি একটু আপনি রেস্ট নেন আগে। আপনি যেহেতু আমি নিজে ড্রাইভ করছিলাম আমার গাড়ি, যেহেতু তাকে পাশে বসিয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম, আপনি একটু রেস্ট নেন, আমি একটু পরে এসে আপনাদের রেস্ট নেব। তো আমি 2 ঘন্টা ঘুমাইছি। ঘুম থেকে উঠে আমি দেখি ওসমান হাদি নাই, আমাদের বইরুমে নেই। আমার সহকারী যে তাকে ডাকলাম, বললাম সে কি খাওয়া দাওয়া করছে? জি ভাই খেয়েছে। কি খাইছে? কলা এবং রুটি। দীর্ঘ সময় এই টিমটা শুধু কলা এবং রুটি থেকে খেয়েই আন্দোলন পরিচালনা করতেন। 3 বেলার মধ্যে হয়তো 1 বেলা ভাত খেতেন, খুবই ডাল ভাত, সামান্য একটু মাছ, এটা দিয়ে। তো আমি বললাম যে কেন সে আসলে না, সে বিশ্রাম নেয়নি? এবার হ্যাঁ বিশ্রাম নিয়েছে। কিভাবে নিয়েছে? মসজিদের বারান্দায় 5 মিনিট বিশ্রাম নিয়েছে। সে সিদ্ধান্ত নিয়েছে যে 5 ঘুমাবে না।
কিন্তু এমন না যে ওসমান হাদি খুবই অসচ্ছল পরিবারের সন্তান। এখানে তার বড় ভাই আছেন, অনেক বড় ব্যবসায়ী। তার সবচেয়ে বড় যিনি তিনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল। পারিবারিকভাবে তার সচ্ছল ফ্যামিলির সন্তান। ওসমান হাদি এতটা মেধাবী ছিলেন যে তার ছাত্র জীবনী সেটি বই লিখে যে পরিমাণ সম্মানী কুড়িয়েছেন, তা দিয়ে ঢাকা শহরে মিলিয়ে এখনো জমিও করে করেছেন। সে কিন্তু অসচ্ছল ব্যক্তি ছিলেন না, কিন্তু বিপ্লবের জন্য সে নিজেকে প্রস্তুত করেছে এমনভাবে যে একজন বিপ্লবী হতে হলে আমাকে আরাম আয়েশ করা যাবে না, আমাকে জীবন দিতে হবে, আমাকে মরতে হবে, শহীদ হতে হবে। এটা জেনে বুঝেই তার জীবনের সেই সংগ্রাম তিনি বেছে নিয়েছেন। আমরা কিন্তু শুধু টেবিল চাপড়াই, বক্তব্য দিই। যাই হোক, আমি কত বিস্তারিত কথায় যাব না। তো আমরা ওসমান হাদিকেও হয়তো এক ঘরে করে দিতাম, কিন্তু মাঝখানে একটা জুলাই বিপ্লব হওয়ার কারণে হয়তো সেটা আমরা পারিনি। আর যে কথাটা আমি বলবো, জুলাই আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু সেটা আমরা ধরে রাখতে পারিনি। একটা প্রজন্ম আমাদেরকে দিয়েছে যারা প্রহরীর মতো এখনো বাংলাদেশের প্রত্যেকটা পর্বে পাহারা দিচ্ছে। 17 বছরে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা ভাজে এমন ভাবে দালাল সেট করা হয়েছে, এমন ভাবে ষড়যন্ত্র সেট করা হয়েছে, এমন ভাবে গুপ্ত ঘাতক সেট করা হয়েছে, এমন ভাবে দালাল সেট করা হয়েছে যে তাদেরকে উৎখাত করা এত সহজ নয়। এখনো আমাদের এই দেশের প্রত্যেকটা বিভাগে প্রত্যেক ডিপার্টমেন্টে, প্রত্যেকটা পরতে পরতে কারেন্টের জালের মতো সেই ফাঁদ বিদ্যমান। এই বিদ্যমান ব্যবস্থার মধ্যে আমরা ছোটবেলা একটা মুভি দেখেছিলাম, নাম টার্মিনেটর 2। আপনারা অনেকে দেখেছেন, হয়তো অনেকেই দেখেছেন টার্মিনেটর 2। এই মুভিতে আমরা দেখতাম যে যে ভিলেনটা, সেই ভিলেনটা কোনো একটা মহাজাগতিক ভিলেন, সে চলে আসছে এক জায়গা থেকে। তাকে যতই হিরো মারতেছে, সে তাকে যখন গুলি করা হচ্ছে সে ভেঙে চলে শেষ হয়ে যাচ্ছে, একটু পরেই সে আবার জোড়া লাগতেছে। যারা দেখেছেন তারা হয়তো বলতে পারবেন। একটু পরেই তার ওই ধাতব পদার্থগুলো জোড়া লেগে লেগে সে আবার জীবিত হয়ে উঠছে, সে আবারও নায়কের পেছনে ধাওয়া করছে। আমাদের বাংলাদেশে গত 17 বছরের ফ্যাসিস্ট রেজিম এবং যে শত্রু রাষ্ট্রের ব্যবস্থাপনা কায়েম হয়েছে, সেই শত্রু রাষ্ট্রের এই ব্যবস্থাপনাটা ঠিক তেমনই ভাবে এই জুলাই বিপ্লবের পরে ভেঙে চলে শেষ হয়ে গেলেও আমরা যখন মনে করি সে আবার দেখছি সেই টার্মিনেটর 2 মুভির মতো আবার প্রত্যেকটা কম্পোনেন্ট আবার এক হয়ে আবার তারা ডিপ স্টেটে ভূমিকা রাখছে, পেছন থেকে রাষ্ট্র পরিচালনা করছে। শুধুমাত্র একদল তরুণ, একটা জেনারেশন জেগে আছে বাংলাদেশটাকে পাহারা দেওয়ার জন্য। তারই একজন ছিলেন ওসমান হাদি। তো আমরা আশা করছি ওসমান হাদির পরে, ওসমান হাদির এই চেতনা এবং রক্তের বিনিময়ে আরো লক্ষ হাদি জন্মগ্রহণ করবে। আমরা সেটা বলছি, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। কিন্তু ওসমান হাদি হওয়া এতটা সহজ নয়। এটা বোঝানোর জন্যই আমি তার জীবনের একটা অংশ, একটা প্র্যাকটিস শুধু আপনাদেরকে বললাম। আমি ওই দিন যে বললাম, গাড়িতে যখন আমাকে সে কাজল সেন্টারের কথা বললো, তখন আমার কাছে যখন মনে হলো যে এই স্বপ্ন, যেহেতু আগে এই বিষয়গুলো দেখেছি আমি, অর্থের কোনো লোভ নেই, জীবনটাকে এভাবে তৈরি করেছে, তখন আমি বলেছি আপনিই পারবেন। আপনি এই সেন্টার করার জন্য যদি আমার সব কিছু বিক্রি করে দিতে হয়, আমি বিক্রি করে দেবো, তবুও করতে হবে। সে সাহস পাচ্ছিল না, এত টাকা ভাড়া, একটা অফিস মেনটেন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তা আলহামদুলিল্লাহ আমি কমিটমেন্ট ব্যক্ত করেছি, কিন্তু আমাদের তেমন কিছু করতে হয়নি। ওসমান হাদি যেখানে নেমেছে সেখানে আল্লাহর রহমত নাজির হয়েছে। আমি যে কমিটমেন্ট করেছি তার 100 ভাগের 1 ভাগও আমাকে বা আমাদের ওমর হাদি ভাইদেরকে করতে হয় না। ওসমান হাদির সেই যোগ্যতা ছিল, সে নিজেই তার রক্ত এবং ঘাবের বিনিময়ে কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছে। একটা সংগ্রাম শুরু হয়েছে, একটা সংগ্রাম সামনে দিকে এগিয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে আমরা কতটা সেই সংগ্রামের সাথী হতে পারবো, আর সেই সংগ্রামের সাথী হওয়ার জন্য আমরা কি সেই প্র্যাকটিস আমাদের জীবনে করছি কিনা। আমি ওসমান হাদির একটি কবিতা আবৃত্তি করে আমি শেষ করে দেব। আমি আর কথা বাড়াবো না। ওসমান হাদি একটা কবিতা লিখেছেন, পাপের কাছে প্রার্থনা। হে লজ্জা, বড্ড নিরাজ তুমি। হে লজ্জা, বড্ড নিরাজ তুমি, তাড়িয়ে দিয়েছ আমার একটি সিগারেট রাগ। হে মায়া, প্রবল পাষাণ তুমি, দাওনি জোগাতে আমায় মরার খোরাক।
হে তেজ আজন্ম জরা তুমি, বরফ করেছ আমার মুক্তির খুন। হে বিষ ভীষণ শীতল তুমি, নিভিয়ে দাওনি মোর ক্ষুধার আগুন। হে সততা পয়সা পিশাচ তুমি, অর্থের পুলকে বলো যত খুশি ঝুট। হে সম্মান সভ্য নপুংসুক তুমি, চোখ বুঝে চুমু খাও পীড়নের বুট। হে স্বাধীন সবচেয়ে পরাধীন তুমি, সীমান্তে রেখেছ পুঁতে ভীতির পেরেক। হে সত্য তুমুল মিথ্যা তুমি, আগ্রাসনে বর্গা দিয়েছ আপন বিবেক। হে ক্রোধ প্রকাণ্ড কামক তুমি, ভাতের বদলে খাও মাংসের ফুল। হে আমি ভীষণ স্বার্থান্বেষী তুমি, সুখের নেশায় দাস মেনেছ কবুল। হে হত্যা হে ধ্বংস হে মহাপাপ, পুণ্যে আমার অন্ন হয়নি তাও নেই অনুতাপ। এবার তুমি তো কিছু করো, এবার তুমি তো কিছু করো, রক্ত খেকো রাজকীয়দের রক্তে ডুবিয়ে মারো। এবার তুমি তো কিছু করো, রক্ত খেকো রাজকীয়দের রক্তে ডুবিয়ে মারো। কপটতাহীন পাপের কাছে এ আমার অভিশাপ। সবাই শুধু কথা বলে, কেউ কিছু করে না, যারা করে তারা ক্ষণজন্মা। ওসমান হাদি তেমনি একজন ক্ষণজন্মা বিপ্লবী, কিন্তু তার বিপ্লব গোটা বিশ্বময় এক নতুন আইডলের জন্ম দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকের তরুণ এবং যুবক সমাজের বুকে বুকে মুখে মুখে বুকের জমিনে ওসমান হাদির নাম এবং ছবি। ওসমান হাদি বেঁচে থাক তার বিপ্লব, এবং তার এই স্বপ্নের পথে আমরা যেন প্রকৃত আজাদি খুঁজে পাই, সেই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।